ওই জন্য দেখা যায় যে 100টা যদি মামলা হয় তার মধ্যে 95টায় হয় 1 মিটার, 5টাই প্রমাণিত হয় কনভিকশন। আমরা বলি আইন হচ্ছে সমাজের একটা দর্পণ। এছাড়া এই যে পক্সো আইনে বলে দেওয়া আছে যে একটা যে মানে ভিকটিমের ক্ষেত্রে তার একটা এক্সট্রা প্রোটেকশন দেওয়া হয়। মানে ট্র্যামটা স্পিডে ছিল, সামনে পড়ে মারা যায়, একটা মানুষ অন্য মানুষের হাতে মারধর করে কোনো কোনো মানুষকে যাকে বলে হসপিটালাইজ করে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে কোনো আইন একসময় ছিল না। তো আইন নিয়ে যারা চর্চা করছেন তাদেরকে এই ব্যাপারে একদম আপডেটেড থাকতে হয়। দর্পণের মধ্যে দিয়ে, আয়নার মধ্যে দিয়ে যদি সলিউশনই না দিতে পারে তাহলে তো ব্ল্যাক লেটার্স অফ লই হয়ে গেল। নমস্কার, আমি অস্কার। আজকের পডকাস্টে আপনাদেরকে স্বাগত। আজকে এমন একজন ব্যক্তিত্ব রয়েছেন যিনি ল অফ ক্রাইম এবং জুভেনাইল জাস্টিস এবং নানান বিষয়ের ওপর বই লিখেছেন। ডক্টর সৌভিক চ্যাটার্জি তিনি আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। তার সাথে নানান কথা বলবো এবং নানান অজানা জিনিসও জানবো। চলুন শুরু করা যাক। প্রথমে নমস্কার আজকে আমাদের সাথে আসার জন্য। আপনি তো এখন শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন। হ্যাঁ, তা এই শিক্ষকতার সাথে মানে একটা আইন সম্পর্কে আপনার ইন্টারেস্টে কিভাবে জন্মালো? প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার মানে 3-4 জেনারেশন আমরা মানে আইনে যুক্ত রয়েছি। মানে আমার বাবা মানে মারা গেছেন আর কি। শ্রীযুক্ত চিত্তরঞ্জন চট্টোপাধ্যায়, উনি ছিলেন চিফ পাবলিক প্রসিকিউটর ব্যাংশাল কোর্ট। আমার দাদু শ্রীযুক্ত মোহনলাল চট্টোপাধ্যায়, উনি ছিলেন সেশনস কোর্ট আলিপুর, সেখানের বড় পাবলিক প্রসিকিউটর। ঘটনা হচ্ছে যে আমি থার্ড জেনারেশনে কিছুদিন আপনার লিটিগেশনে যাওয়ার পরে আমি এই যাকে বলে আমাদের একাডেমিক্স এর দিকে সরে আসি। ইস্যুটা এই যে আইনে আগ্রহটা আমার এরকম ভাবে জন্মেছিল, আমার একটাই এটা এই প্রফেশন বা পেশা মনে হয় যেখানে মানুষকে নিজের তরফে আত্মপক্ষ সমর্থন করবার একটা জায়গা তৈরি করে দেয় কোর্ট। এটা আর কোনো প্রফেশনের জিনিসটা নেই। তো তাই জন্য মনে হচ্ছিল এই 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 পেশার সাথে যুক্ত হলে মানুষের সাথে ডাইরেক্ট একটা কন্ট্যাক্ট থাকবে। আচ্ছা, আপনার এরকম কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন যেটা জুডিশিয়াল আপনার একটা খুব ভালো একটা মনে দাগ কেটেছে বা আপনার কাছে একটা স্মরণীয় মুহূর্ত হিসেবে রয়েছে? একটা মানে আমি মামলার কথা বলতে পারি, মানে অনেক পুরোনো মামলা বলবার মতো জায়গা। সেটা হলো যে আমাদের কলকাতার যে ট্র্যামওয়েজ, ওই ট্র্যাম যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তার মধ্যে আমাদের একজন প্রাক্তন গায়ক ছিলেন মলয় মুখোপাধ্যায় মহাশয়। উনি দুটো রেকর্ড করেছিলেন। উনি ওই রাস্তার মধ্যে ট্র্যামটা স্পিডে ছিল, সামনে পড়ে মারা যায়। এবারে আলিপুরে ওনার যখন মামলা হয় কম্পেনসেশনের মামলা, সেই মামলায় মজাদার ব্যাপার হচ্ছে যে খুব দামি দামি গায়করা, হেমন্ত মুখোপাধ্যায়, ভিভাল সারা, তারা এসে সাক্ষ্য দিয়েছিলেন এই বলার জন্য যে ইনি মানে ট্রামওয়েজ কোম্পানি তার হাতে মানে উনি যে মারা গেছেন যেটা অপঘাতে তার মৃত্যু হলো। তো উনি যদি বেঁচে থাকতেন উনি একটা বড় শিল্পী হতে পারতেন এবং ওনার পরিবারকে যাতে বেশি টাকা দেওয়া যায় তাই জন্য উনি শিল্পী হিসেবে কত নামি সেটা তারা প্রমাণ করেছিলেন। সেই সময়তে তাকে ক্ষতিপূরণ দিতে পেরেছিল প্রায় 2.5-3 লাখ টাকা তখনকার দিনে আর কি, যাতে তার পরিবার কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। মানে আমি এটা এই কারণে বললাম, আইন একটা জায়গা যেখানে যে মানুষটি অপরাধী তাকেই খালি একটা বিচার দেওয়া হয় না, যার বিরুদ্ধে কোনো অপরাধ হয়েছে তার ক্ষেত্রেও সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আচ্ছা, এখন আমরা বিভিন্ন আইনের সম্পর্কে জানতে গিয়ে অনেক কিছু সময় দেখতে পাই যে কিছু কিছু পরিবর্তন আসে, একটা সার্টেন আপডেট হয়। তো সেগুলো সম্পর্কে আপনি কিভাবে নিজেকে প্রিপারেশন নেন বা অন্যদেরকে কিভাবে গাইড করবেন যে প্রিপারেশন নেওয়ার জন্য? এটা একটা খুব চাপ আর কি। মানে এই প্রফেশন আর ডাক্তারি প্রফেশন, এই দুটো জায়গায় না এটা একটা পুরো মানে নদীর মতো। আমরা বলা হয় যে নদীর স্রোত যেরকম একদিক থেকে আরেক দিকে বইতে থাকে, সেরকম ভাবে যে ওই নদীর সাথে ঢেউগুলোকে সাথে সাথে বয়ে যেতে হয়। তো আইন নিয়ে যারা চর্চা করছেন তাদেরকে এই ব্যাপারে একদম আপডেটেড থাকতে হয়। মানে আমরা নতুন আইন যেটা তৈরি হয়েছে সেটা নিজেরাও আলাদাভাবে সেটা প্রিপারেশন নিয়ে মানুষের কাছে পৌঁছে দিই। একটা এক্সাম্পল হচ্ছে যে রিসেন্টলি এই ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষী অধিনিয়ম, এই 3টে আইন এসছে এই গত 1 বছর হলো আর কি এটা ইজ প্লেস। যে ওই আইনটাকে আগের আইনের সাথে কম্পেয়ার করে যে যে জায়গাগুলো পরিবর্তন, সে পরিবর্তনটা মানুষের সামনে তুলে ধরতে হচ্ছে। আচ্ছা, এই যে নতুন আইন আসতো সেই সম্পর্কে স্টুডেন্টদের মনেও নানান রকম প্রশ্ন তৈরি হয়। তো সেক্ষেত্রে তাদের কমপ্লেক্স কোশ্চেন গুলোকে আপনারা কিভাবে সলভ করেন? মানে তাদের একটা মনের মধ্যে একটা প্রশ্ন আসছে আজকে যে আমি এটা করছি, তারপরে সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব, এই একটা কোশ্চেন তাদের মধ্যে থাকে, তাদেরকে কিভাবে গাইড করা যেতে পারে? আমরা যেটা চেষ্টা করি যে আমাদের ওভারঅল এই যে পঠন পাঠনের সিস্টেমের মধ্যে যেরকম মিড টার্ম এন্ড টার্ম এখানে ডাইরেক্ট প্রশ্ন তুলে দেওয়া হয়, এর প্রশ্নের বাইরে আমাদের ইন্টারনাল সিস্টেম আছে। কখনো
মুড কোর্টের মাধ্যমে, কখনো সেমিনার বা প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা চেষ্টা করি একটা আর্টিফিশিয়াল কোর্টকে আমাদের ইউনিভার্সিটির ভেতরে আবার নতুন করে স্থাপন করতে, যাতে ছাত্রছাত্রীদের তাদেরকে হয় প্রসিকিউশন নয় ডিফেন্স ক্রিমিনাল কেসে, সিভিলের ক্ষেত্রে হয় প্লেন্টিফ না ডিফেন্ডেন্ট, তাদের হাতে দিয়ে তাদেরকে আর্গিউ করানো হয়, আর্গুমেন্টটা করানো হয়, এবং আইনটা যেটা পাল্টে গেল সেই পাল্টানো আইনটা তাদেরকে দিয়েই বলানো হয়। মানে একটা এক্সাম্পল দিচ্ছি, নতুন যে আমাদের বিএনএস হয়েছে, এদের নতুন একটা আইন হয়েছে মব লিঞ্চিং এর উপরে। কখনো কখনো দেখা যাচ্ছে ভিড়ের মধ্যে গিয়ে একটা মানুষ অন্য মানুষের হাতে মারধর করে কোনো কোনো মানুষকে খুব যাকে বলে হসপিটালাইজ করে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে কোনো আইন একসময় ছিল না, সেটার জন্য নতুন করে তৈরি করা হয়েছে। এছাড়া এই যে পক্সো আইনে বলে দেওয়া আছে যে একটা যে মানে ভিকটিমের ক্ষেত্রে তার একটা এক্সট্রা প্রোটেকশন দেওয়া হয়। মানে ধরা যাক সে যখন ওই উইটনেস বক্সে বসে, উইটনেস বক্সে একটা পর্দা দেওয়া হয় যাতে অন্য কেউ যেন ভিকটিমটাকে দেখতে না পায়। কারণ হচ্ছে যে পক্সো আইনের বিচারের রেজাল্ট যাই হোক না কেন, সেই ভিকটিমটা কিন্তু যদি তার নামটা ভেসে ওঠে মিডিয়ার সামনে, তার ক্ষেত্রে ওর কোথাও না কোথাও মানে যাকে বলে চরিত্র হননই হয়। তাই জন্য সেগুলোকে গার্ড কিভাবে করতে হয় স্টুডেন্টের সামনে আমরা তুলে ধরি জিনিসটা, এবং আমরা যখন লিগাল এড বা এনএসএস করতে নিয়ে যাই তাদেরকেও সুযোগ দিই সাধারণ মানুষের সামনে, তারা কখনো নাটকের মাধ্যমে বা তাদের প্রশ্নের জবাবের মাধ্যমে আম মানুষকে তাদের ওই ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে বোঝাবার চেষ্টা করেন আইনটি। আচ্ছা, সাধারণ মানুষকে যদি বোঝাতে হয় যে একটি বিচার ব্যবস্থা রয়েছে বা সেক্ষেত্রে কিভাবে সে ন্যায় পেতে পারে, তা তাকে বোঝাতে গেলে কিভাবে ব্যাখ্যা করব আইন কি, এটার উত্তর আপনি কিভাবে দেবেন? বলতে এটাই হবে যে আইন হচ্ছে একটা কাঠামো, মানে একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারের মধ্যে দিয়ে আমাদের ডিউ প্রসেসটা হয়। মানে বিচারটা পেতে গেলে বিচার সভায় নিজের যে গ্রিভান্সটা সেটাকে প্লেস করতে হয়, এবং সেই প্লেসটা মানে একটা চিঠির মধ্যে লিখে দিলাম যে আমার আমার এই ক্ষতি হয়েছিল, সেটা লিখলে হবে না, একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা মানে দেয়ানির ক্ষেত্রে সিভিল প্রসিডিওর কোডে বলে দেওয়া আছে, আর যদি ফৌজদারি হয় তাহলে ক্রিমিনাল প্রসিডিওর কোডে সেটা বলা আছে। এবার কোর্টের সামনে মামলাটা করবার পরে পাবলিক প্রসিকিউটর আর ডিফেন্স তারা মামলাটাকে সামনে তুলে ধরে, এবং যে লিটিগেন্ট সে ওই ট্রায়ালের মধ্যে দিয়ে তাকে সুযোগ দেওয়া হয় নিজের সম্বন্ধে বলার এবং অন্যান্য সাক্ষীদের নিয়ে আসার, তার মাধ্যমে শেষ পর্যন্ত জজ সাহেব একটা বিচার দেয়। এটা একটা প্রসেস আমাদের দেশে। আচ্ছা, আমরা যখন কোনো অভিযোগ জানাতে গেলাম তখন আমাদের সাধারণত থানায় যেতে হয়। অনেক সময় দেখা যায় যে থানা হয়তো সেই অভিযোগটা নিতে চাইছে না বা এফআইআর রেজিস্টার করতে চাইছে না, তাহলে সেই সাধারণ মানুষটি কি উপায় আছে তার কাছে? হ্যাঁ, এটা আমাকে দূরদর্শনেও আমি যখন গেছিলাম, একটা প্রোগ্রাম ছিল আর কি, মানে পেশা যেখানে আইনজীবী নাম ছিল প্রোগ্রামটা, তো ওখানে এই প্রশ্নটা করা হয়েছিল। তার একটা উত্তর হচ্ছে যে মানে আমাদের আইনের মধ্যে বলে দেওয়া আছে, নতুন যে বিএনএসএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ওতে বলে দেওয়া আছে পুলিশের তরফ থেকে এফআইআরটাকে নেওয়াটা তাদের একটা ডিউটি, কিন্তু তা সত্ত্বেও তারা করে না, অনেক ক্ষেত্রেই করে না। তাহলে সাধারণ মানুষ যিনি লিটিগেন্ট হিসেবে তাদের সামনে যাচ্ছেন, তার রাস্তাটা হচ্ছে তাহলে সেখান থেকে গিয়ে যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি, তার কাছে ওই একই এফআইআরটাকে তুলে দেওয়া। এসপি এর হাতে সেই পাওয়ারটা আছে যেটা দিয়ে সেই ওই পুলিশ স্টেশন যেটা যে জুরিসডিকশনে পড়ছে সেই পুলিশ স্টেশনে সেইটাকে কনভার্ট করো, ওই পুলিশ অফিসারটাকে বলিয়ে ওই এফআইআরটাকে আবার গ্রহণ করো। এবং আমাদের এই সূত্রে আরেকটা জিনিস বলি, আরেকটা নতুন কনসেপ্ট এসছে এই নতুন বিএনএসএস এ, সেটা হচ্ছে এটা কনসেপ্ট অফ জিরো এফআইআর। ধরা যাক আমার ঘটনাটা ঘটেছে একটা বড়তলা থানার মানে ওই জুরিসডিকশনের মধ্যে, সেই পুলিশ স্টেশনে হয়তো নিল না আমার এফআইআর, গিয়ে করে দেওয়া হলো অন্য একটা জায়গায় শামপুকুর পুলিশ স্টেশন যদি সেই এফআইআরটা ওখানে গ্রহণ করলো, সেটাকে যারা ট্রান্সফার করে দেয় আবার বড়তলায়, আলটিমেটলি সেই জুরিসডিকশনই সেই এফআইআর অনুযায়ী ইনভেস্টিগেশনটা তখন পুলিশ করতে যায়। আচ্ছা, আপনি কি এরকম মনে করেন যে এই যে আমাদের আইন ব্যবস্থা সেটাকে ইমপ্রুভড বা রিফর্ম করার প্রয়োজন আছে? হ্যাঁ, প্রচন্ড রকম প্রয়োজন আছে। কারণ আইনের মানে আমি বলবো না এটা ফাঁক, আমি বলতে এটা চাই যে মানে যাকে বলে প্র্যাকটিকেবিলিটি অফ গেটিং দ্য সলিউশন, ওই কথাটা ভেবে আমাদের প্রসিডিওরাল আইন এবং তার এভিডেন্স মানে জজ সাহেবের সামনে তার যে বিচারের যে এক্সামিনেশন, এইটাকে আরেকটু হালকা বা একটু স্মুথ করা উচিত, এত ফর্মাল না রাখা উচিত। আমি কেন এক্সাম্পল দিয়ে বলছি যে আমাদের যেমন জুভেনাইল জাস্টিস বোর্ড একটা তৈরি আছে, সেখানে দের ইজ আ জাজ হু ইজ আ মানে যাকে বলে প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট, ওনার সাথে দের আর টু নন জুডিশিয়াল মেম্বার্স আউট অফ হুইচ নেসেসারিলি আ উমান মেম্বার। মানে ওই দুজন নন জুডিশিয়াল মেম্বার তারা চেষ্টা করে যে পুরো এন্টার প্রসিডিওরটা যতটা ইনফর্মাল রাখা যায়। ইনফর্মাল রাখলে সাধারণ মানুষ তার মধ্যে গিয়ে ভয়ে গ্রস্ত হয়ে বা যে সাক্ষী সে এতটা যাকে বলে ট্রমাটাইজড হয়ে কোর্টের সামনে গিয়ে সে জবাব দেয় না, খুব হালকা বোধ করে। আর যত বেশি ফর্মাল হয়ে যায়, এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি নিজে এটা ফর্মাল ড্রেসে আছি, এটা অবশ্য কোর্টের ড্রেস না, এর বাইরেও একটা বুয়ো পড়তে হয় আর কি। তো যাই হোক, এই জিনিসগুলো থাকলে পরে না সাধারণ মানুষের পক্ষে কোর্ট কিন্তু একটা খুব চাপের জায়গা তারা মনে করে।
আর একটু পদ্ধতিটাকে সরল করা যায়। এবং আরেকটা বড় জিনিস হচ্ছে যে আইনটা অনেক দিন যদি থেকে যায়, 30 বছর ধরে চলছে, 40 বছর ধরে চলছে, তাহলে উচিত একবার একটা সেইটাকে আবার নতুন করে ভাবনা চিন্তা করা। তাতে যদি একটা নতুন অ্যামেন্ডমেন্ট দরকার লাগে বা নতুন আইন দরকার লাগে, সেটা করতেই হবে। কারণ সোসাইটি আমরা বলি আইন হচ্ছে সমাজের একটা দর্পণ। দর্পণের মধ্যে দিয়ে, আয়নার মধ্যে দিয়ে যদি সলিউশনই না দিতে পারে, তাহলে তো ব্ল্যাক লেটার্স অফ লই হয়ে গেছে। আচ্ছা, এই ব্ল্যাক কথা দিয়ে মনে পড়লো যে উকিলরা কেন কালো কোট পরে বা কালো এই ব্যাপারটার সাথে কেন থাকে? এটা একটা সাধারণ মানুষদের খুব জেনারেল কোয়েশ্চেন, খুব ভালো প্রশ্ন। ইস্যুটা হচ্ছে যে আমরা যখনই কালো কোটটা পরে আমরা অ্যাডভোকেটশিপটা করার পরে আমাদের এটা ডিউটি যে আমি যখন কারোর মামলা দিচ্ছি, যতক্ষণ সে অভিযুক্ত, মানে আমাদের টার্মটা ইউজ করা হয় অ্যাকিউজড, কারণ যতক্ষণ না সে বিচারে সে আলটিমেটলি সে কনভিক্ট হিসেবে তাকে নির্ধারণ করছে কোর্ট, ততক্ষণ অবধি সে শুধু অভিযুক্ত। আমি যখন কোনো অভিযুক্তর মামলাটা ঘাড়ে দিলাম, তার মানে হচ্ছে তার মানে তথাকথিত যে অভিযোগগুলো আছে তার বিরুদ্ধে, অভিযোগটা আমার এই কালো কোটের মধ্যে আমি নিয়ে নিলাম। এবার নিয়ে কোর্টকে আলটিমেটলি যখন আমি প্রমাণ করতে পারবো সে অভিযুক্ত নয়, তখন সে মানে মানে আমি যে কালোটা এর মধ্যে ঢুকে গেল, তার কলুষটা ঢুকে গেল, এবার সে হয়ে গেল মুক্ত কোর্টের তরফ থেকে। কারণ এটা তো আমার অপরাধের মামলা, আমি নিজের জন্য করছি না, আমি করছি একজন অভিযুক্তের ওপর। তো এটাই কনসেপ্ট, কেন কালো আমরা সব সাথে নিয়ে বসি। হ্যাঁ, খুব সুন্দর একটা উত্তর। এছাড়াও আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি যে ধরুন নিত্য নতুন এখন যে চর্চা হচ্ছে, যে ধরুন এই যে নির্ভয়ার কেসটা বা ধরুন অতুল সুভাষ, দু ধরনের একটা কেস রয়েছে প্রত্যেকটা। তো এই বিষয়ে আপনি কি বলতে চান? মানে সমাজে ঠিক এরকম কেন ঘটছে বা এটাকে কিভাবে আমরা সেটা সলিউশন করতে পারি? এটার একটা খুব বড় উত্তর হচ্ছে যে এটা সবকিছুই যে আপনার বিচারালয় করতে পারবে সেটা আমারও ধারণা নেই। কারণ হচ্ছে কি, মুশকিল কোথায় থাকে, যে আইনটা করে দেয় আমাদের একটা কনস্টিটিউশনে বলে দেওয়া আছে, সংবিধানে কনসেপ্ট অফ সেপারেশন অফ পাওয়ার্স, মানে এক্সিকিউটিভ হবে সেপারেট, জুডিশিয়ারি হবে সেপারেট, আর লেজিসলেচার হবে সেপারেট। এবার মুশকিলটা কোথায়, যে আইনটা প্রণয়ন করে কিন্তু লেজিসলেচার, মানে পার্লামেন্ট তারা করে। এবার প্রণয়ন হওয়ার পর যে আইন তৈরি হয়ে গেল সেটার উপরে দাঁড়িয়ে আমাদের জুডিশিয়ারি তারা বিচারটা করে। এবার নির্ভয়ার নাম যখন করলেন, এখানে একটা জবাব দিতে পারি যে নির্ভয়াতে 6 জন মিলে দিল্লিতে একটা বাসের মধ্যে একটি মহিলা এবং তার বয়ফ্রেন্ড, ছেলে মহিলা দুজনের উপর অত্যাচার চালায়, মেয়েটিকে রেপ আর মার্ডার করে। যে 6 জন করে তার মধ্যে 5 জন কিন্তু ছিলেন অ্যাডাল্ট, তারা একজনই ছিল জুভেনাইল, যার বয়স ছিল 17। এবার তখন জুভেনাইল জাস্টিস অ্যাক্টে এরকম অবস্থান ছিল যে হাইয়েস্ট পানিশমেন্ট যেটা দেওয়া যেত, দ্যাট ওয়াজ 3 ইয়ার্স স্টে ইন আ স্পেশাল হোম। ওই স্পেশাল হোমের তাদের যে দ্যাট সেন্টেন্স এর বাইরে কোর্টের তরফে আর সুযোগ ছিল না অন্যরকম কোনো সেন্টেন্স দেওয়া। তো হয়েছিল কি, ওই 5 জন যারা খুনি অভিযুক্ত, তারা সবাই কিন্তু পেল ডেথ সেন্টেন্স, তারা মার্ডার চার্জ প্রমাণ হলেও তাদের সবারই ফাঁসি হয়েছে। একজন যে বেরিয়ে গেল, তার বয়স ছিল 17, 1 বছর সে স্পেশাল হোমে থাকলো, 1 বছরটা যে কেটে গেল 18 বছর হয়ে যাওয়ার পরে, তাকে সেই স্পেশাল হোম আলটিমেটলি তাকে ছেড়ে দিতে বাধ্য হলো। এর থেকে সারা দেশ জুড়ে একটা প্রচন্ড সেই সময় প্রাকাশ হয়েছিল, আম মানুষ খেপে গেছিল, একটা অনেক ধর্ণা দিয়েছিল এই বলার জন্য যে আপনাদের আইনটাই ঠিক নেই। তো সেই আইনটাকে নতুন করে অ্যামেন্ড করা হলো, অ্যামেন্ড করে আবার 2015 সালে বলে দেওয়া হলো যে 16 থেকে 18-এর মধ্যে যদি দেখা যায় যে অভিযুক্ত সে কোনো হিনিয়াস অফেন্সে জড়িয়ে আছে, মার্ডার, রেপ টাইপের, তাহলে তার বিচারটা জুভেনাইল জাস্টিস বোর্ড করবে না, ক্রিমিনাল কোর্ট অফ অরিজিনাল জুরিসডিকশন করবে। তারা যদি চায় প্রয়োজনে তাকে ফাঁসি না দিকে অ্যাটলিস্ট 10 বছরের সাজা বা 15 বছরের সাজা দিতে পারে। এবার আরেকটা বড় জিনিস হচ্ছে যে কোর্ট কিন্তু, যে মুখে বলা হয় আমাদের ইন্ডিয়ার সিস্টেমটা হচ্ছে কিন্তু অ্যাডভার্সারিয়াল সিস্টেম, মানে একজন যে অপরাধী সে যদি বেরিয়েও যায় তাহলে ক্ষতি নেই, কিন্তু একটা নির্দোষ মানুষ যেন কোনোভাবে সে প্রমাণিত না হয় যে সে অফেন্ডার। তো এই বিচার সিস্টেমে না আমাদের প্রসিকিউশনের ক্ষেত্রে চাপটা বেশি, প্রসিকিউশনে সবসময় বার্ডেন অফ প্রুফটা ঘাড়ে অনেক বেশি পড়ে থাকে। আর ডিফেন্সের ক্ষেত্রে কোর্টের তরফে একটা ডাউট তৈরি করতে হয়। যদি জজ সাহেবের মাথার মধ্যে ডাউট এসে যায় যে এটা হতেও পারে আবার নাও হতে পারে, তাহলে কিন্তু কেসটা চলে গেল অ্যাকুইটালের দিকে। মানে ওই জন্য দেখা যায় যে 100টা যদি মামলা হয় তার মধ্যে 95টাই হয় গিয়ে অ্যাকুইটাল, 5টাই প্রমাণিত হয় কনভিকশন। এটা হলো একদমই তাই। এখন রিসেন্টলি কিছু ফেক কেসেস দেখা যাচ্ছে, যেরকম ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে, আমরা এরকম শুনতে পাচ্ছি। আমরা যদি বিভিন্ন ক্ষেত্রে অনেকে নাকি টাকাও দিয়ে দিচ্ছে, তো এইটা সম্পর্কে মানুষ কিভাবে সচেতন হতে পারে?
এটা খুব মানে চাপের ব্যাপার। মানে এটাকে মানুষকে সচেতন করতে গেলে এখন মানে অনেকে যেটা করতে শুরু করেছে যে আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা অন্যান্যরা কতগুলো ভয়েস কল আমাদের সেল ফোনের মধ্যে দিয়ে বা অন্যান্য মোবাইলের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে সাধারণ মানুষের এই ধরনের ফেকের জায়গা থেকে তারা কোনোভাবে এটাকে বলে অ্যাওয়্যার হতে পারে, তাদের সামনে জিনিসটা তুলে ধরা যায়। কারণ সাধারণ মানুষ কোনো জিনিসই বোঝে না। ইভেন কখনো কখনো ব্যাংকের ক্ষেত্রেও এরকম প্রশ্ন আছে যে আপনি একটা ওটিপি দিয়ে দিন, আপনার অ্যাকাউন্টে এই কতগুলো টাকা দিয়ে দেওয়া হবে। কেউ দুম করে ওটিপিটা বলে দিল, তো তার মানে তার যে কটা টাকা ছিল সেটাও যত চলে গেল। এবার এই ফেক অ্যারেস্ট আর এইসবগুলোর ব্যাপারকে তাদেরকে সচেতন করতে গেলে আমার মনে হয় কিছু শিবির করার দরকার, আর না তো অনলাইন একটা রাস্তা সেখানে খুঁজে তার ফোনে বা তার কোনো এমন জায়গায় যেটা সে অ্যাক্সেস করে সেইখানে পৌঁছে দেওয়ার দরকার, যেটা ফেক। এটা কখনো এসে গেলে কাউকে না কাউকে জানাবার তারা চেষ্টা করুন, চাইলে পুলিশকে জানাক বা চাইলে অন্য কোনো যারা আইন রক্ষার সাথে যুক্ত তাদেরকে তারা জানাক সে ব্যাপার। একদমই তাই। আচ্ছা, আপনি কি মনে করেন এই টেকনোলজি যেটা আসছে, সেই টেকনোলজি কতটা লকে ইম্প্যাক্ট করছে? টেকনোলজি কিন্তু আমি একটা জায়গা দিয়ে ভাবি যে যদি কিছু ভালো কিছু করে থাকে সেটা নিশ্চয়ই ভালো। মানে আমি রিসেন্ট কালে আমার স্টুডেন্টসদের নিয়ে গেছিলাম আপনার ডায়মন্ড হারবার কোর্টে, সেখানে একটা শুনানি চলছিল একটা মার্ডারের মামলায়। দেখলাম টেকনোলজি কোনো কোনো ক্ষেত্রে এগিয়েছে, সেটা খুব ভালো জিনিস। যে আগে সাক্ষীরা খালি কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দিত, এখন তাদের হাতে একটা মাইক্রোফোন তুলে দেওয়া হয়, তাদের যাতে কথাটা ক্লিয়ারলি সবাই শুনতে পায়। এবং যারা ওখানে কাস্টাডির মধ্যে আছে, জুডিশিয়াল কাস্টাডি, তাদের সামনে ক্যামেরাটা ধরে থাকা থাকে, তারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পায় যে শুনানিটা যখন চলছে প্রসিকিউশন কি বললো, ডিফেন্স কি বললো। এগুলো ভালো দিক। যেটা আমার ক্ষেত্রে খুব চাপের দিক মনে হয় সেটা হচ্ছে যে আমাদের এই নতুন আইনে বিএসএতে, ভারতীয় সাক্ষী অধিনিয়মে বলা হয়েছে যে যতক্ষণ জজ সাহেব চাইবে বা ম্যাজিস্ট্রেট চাইবে কোনো মামলায় আমার যে মানে অভিযোগের সাথে জড়িত আমার যে অনলাইন আমার ডিভাইসগুলো আছে, যার মধ্যে মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, এগুলো কিন্তু কোর্টের কাছে থাকতে পারে। কোর্ট আমার ওই ইনফরমেশন গুলো সেগুলো তারা ব্যবহার করতে পারে, যেটা খুব বিপজ্জনক। মানে আমার কাছে রাইট টু প্রাইভেসি জোরদার ভাবে ধাক্কা খেতে পারে। হতে পারে কোর্টের প্রয়োজনটা আছে একটা খালি ঠিকানা দেখার জন্য বা আমার একটা বয়স যাচাই করার জন্য, আমার বয়সটা তোমার বার্থ সার্টিফিকেটই আছে, কিন্তু আমার যেই মুহূর্তে সেলফোনটা অ্যাক্সেস করা হয়ে গেল, তার মানে আমার তো অনেক কিছু সেখানে জড়িত, আমার ব্যাংক অ্যাকাউন্ট জড়িত, আমার তো আমি যে মেডিকেলে আমার যত ডকুমেন্টেশন আছে সেগুলো তো তাদের সামনে চলে যাচ্ছে। কোথাও এটার একটা মাঝামাঝি জায়গা নিয়ে আসার দরকার। কারণ হচ্ছে মানুষের যদি রাইট টু প্রাইভেসি, এটা একটা ফান্ডামেন্টাল রাইটের জায়গায় দাঁড়িয়ে থাকে, ওইটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষের আলাদাভাবে একটা স্বকীয় জায়গাটা থাকলো কোথায়? এটা তো সরকারি একটা জিনিস নয়। মানে এটা একটা টাচ লাইন আছে। কোর্টের হয়তো উপকার হচ্ছে, কোনো কোনো মামলায় হয়তো সাহায্য হচ্ছে, মানুষটার উপকার হচ্ছে না, আম জনতার কিন্তু এটা একটা ক্ষতি। আচ্ছা, কিছু কিছু আমরা অনেক সময় দেখে থাকি যে কিছু কিছু বেসিক রাইটস রয়েছে মানুষের। সাধারণ মানুষের রাইটস বলতে গেলে আমরা মানে ধরুন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, তখন হয়তো কোনো ওয়াশরুম নেই, তাহলে সে কোনো বিপদে পড়লো, একজন মহিলাও রয়েছে সাথে, তাহলে সেক্ষেত্রে তার কি করণীয় থাকতে পারে? তার করণীয়টা এই হচ্ছে যে যদি পেট্রোল পাম্প থাকে তারা কিন্তু তাদের যে ওয়াশরুম আছে সেখানে কিন্তু সাধারণ মানুষকে সেটা অ্যাক্সেস করতে দেওয়া তাদের কর্তব্য। বা কোনো হোটেল বা রেস্টুরেন্ট সেখানে যদি কাছাকাছি কোনো জায়গা থাকে বা পান্তশালা, সেখানে যদি একটা ওয়াশরুম থাকে সেখানেও তাদেরকে ব্যবহার করতে দেওয়া উচিত। এগুলো যদি না থাকে, মানে মানুষটার হাতে ক্ষমতা আছে, সে অবভিয়াসলি এটা যে কর্পোরেশন, যে মিউনিসিপ্যালিটি বা যে লোকাল সেলফ গভর্নমেন্ট, তাদের এইটাকে না করতে পারার জন্য সে অবভিয়াসলি একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করতে হয়, পাবলিক করতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে সাধারণ মানুষের আবার একটা মামলা দরজ করা এবং বারবার যখন শুনানি হবে সেখানে যাওয়া, আছে জিনিসটা অত সহজ নয়। কিন্তু এই জিনিসগুলো সে বলতেই পারে, না হলে পরে তিনি একটা বিনা পয়সায় যদি কোনো ডিএলএস মানে যেটা বলে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির কাছে যান, তারা কিন্তু বিনামূল্যে আইনি সাহায্য করে দিতে পারে। আচ্ছা, আমি রাস্তা দিয়ে যাচ্ছি এবং বাইক চালাচ্ছি এবং আমাকে পুলিশে ধরলো, মানে কিছু কিছু দেখা যায় সিভিক পুলিশরা হয়তো টাকা চাইছে, এরকম আমরা অনেক সময় ভিডিওতে দেখে থাকি, সার্কুলেট হয়। তাই এক্ষেত্রে কি করণীয় থাকে সেই মানুষটির ক্ষেত্রে? সেই মানুষটির ক্ষেত্রে সেই মুহূর্তে তার করণীয় কিছু নেই, কারণ যে মানে পুলিশ সে তো নিশ্চয়ই মানে তার ফোর্স দেখিয়ে তাকে হয়তো তার গাড়ির চাবিটাই বার করে নিতে পারে বা যা কিছু ভয় দেখালো, হয়তো টাকা চাইলো। যেটা করণীয় থাকতে পারে, যখন জিনিসটা ঘটে গেল সেই মানুষটি কিন্তু অতি অবশ্যই একটা নেক্সট পুলিশ স্টেশনে কাছাকাছি যেটা থাকবে সেখানে গিয়ে এফআইআর দর্জ করতে পারে, এর বিরুদ্ধে জেনারেল ডায়েরিও করতে পারে, এবং মানে পুলিশের তরফ থেকে মানে লয়ারকে জানিয়ে একটা লেটারও তৈরি করতে পারেন যে এই যা জিনিসগুলো করা হলো যে পুরো জিনিসটাই একদম বেআইন, এটা করার মতো অধিকার তাদের নেই। এর আরো এক্সাম্পল আছে, ধরে যাক আমাদের বলে দেওয়া আছে কগনিজেবল অফেন্স হলে পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারে উইদাউট আ ওয়ারেন্ট। কিন্তু ধরে যাক কোনো কগনিজেবল অফেন্সের কারণ নেই, হয়তো বলা আছে যে গাড়ি ভুল জায়গায় পার্কিং করা হয়েছে, তার জন্য যদি পুলিশ বাড়িতে চলে আসে, একটা হাতে ওয়ারেন্ট নেই, কাউকে অ্যারেস্ট করে নিয়ে যেতে চায়, তার অধিকার আছে বলার জন্য যে আমি যাবোই না, কারণ আমাকে আপনি আগে অ্যারেস্টের ওয়ারেন্টটা দেখান, ওয়ারেন্টটা দেখালে আইনি কাগজটা পেলে দেন অনলি আই ক্যান গো, আদারওয়াইজ আমার কোনো লায়াবিলিটি থাকছে না কোনো জায়গায় মানুষের।
আচ্ছা, আপনি কি মনে করেন যে ল সম্পর্কে কিছু মিসকনসেপশন আছে মানুষের? হ্যাঁ, আমার মনে হয় একটা মিসকনসেপশন যেটা দাঁড়ায় যে মানুষ অ্যাকচুয়ালি এই যে বড় প্রসিডিওরটা দাঁড়িয়ে আছে আইনের ক্ষেত্রে, সবসময় মানুষ মনে করে যে জজ সাহেব বোধহয় মানে একটা কোনো ইনভেস্টিগেটর। হ্যাঁ, এই ঘটনা সত্যিই ঘটেছে, তো জজ সাহেব কিছুই করতে পারলো না, তার মানে কিছু পয়সা খেয়েছে? উত্তরটা তা নয়। আমি যেটা আগে বোঝাবার চেষ্টা করছিলাম, আমাদের কিন্তু দেখবেন একটা সাইনের দেওয়া আছে যে একজন মহিলা তার দুটো হাতে একটা দুটো ওজনের যন্ত্র। বলা এটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে জজ সাহেব সিভিল মামলা হোক বা ক্রিমিনাল মামলা হোক, দুদিকেই প্লেন্টিভ এবং ডিফেন্সে তাদের তাদের যে প্রমাণ, যেটা আমরা বলি এভিডেন্স, সেটা কতটা কি আছে সেটারই ওজন তারা করেন। যদি দেখা যায় এভিডেন্সটা বলবার মতো, তাহলে সে মামলাটা প্রমাণ হলো, তাহলে শেষ পর্যন্ত অভিযুক্ত তার এগেন্সটে অভিযোগ প্রমাণ হলো। যদি ওটা কম থেকে যায় তাহলে কিন্তু সে খালাস হয়তো হলো, কিন্তু এটা কোর্টের ফল্ট নয়। মানে হিসেব মতো কিন্তু কোর্টের হাতে কোনো রাস্তাও নেই যে তার মানে ধরা যাক একটা উইটনেসকে ডাকা হলো, সে ভয়ের চোটে বা কোনো কারণে সে কোর্টের সামনে এসে গিয়ে আলটিমেটলি কিছু বললোই, যিনি হয়তো ডাইরেক্ট এভিডেন্স মানে উনি দেখেছেন ঘটনাটা ঘটতে, তো কিছুই বললেন না, তাহলে কিসের বেসিসে জজ সাহেব তাকে ফাইনালি তাকে কোনো পানিশমেন্ট দেবে? এই মানুষের ভুল ধারণাটা একটা ঠিক, কিন্তু উল্টোটা যেটা বলার মতো জিনিস, আইনে আমাদের কিন্তু বিচার একটু সময় সাপেক্ষ, বড্ড সময় নেয়, এটা কিন্তু সত্যি কথা। সিভিল মামলায় আরো বেশি না, ক্রিমিনাল মামলায় বেশি না। এই প্রসঙ্গে অনারেবল জাস্টিস উজ্জ্বল ভুইয়ান খুব একটা ভালো কথা বলেছেন যে দ্য লিগাল প্রফেশন ইজ নট এ 2020 ম্যাচ, ইটস এ টেস্ট ম্যাচ। ইউ হ্যাভ টু বি টেকনিক্যালি সাউন্ড টু প্লে এ লং ইনিংস, ফেস দ্য স্পিনার্স, বাউন্সার্স অ্যান্ড ফাস্ট বোলার্স। মানে অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে আমাদের সময় লাগছে, কিন্তু জাস্টিস দিতে গেলেও সময় লাগলেও সেটা যেন ন্যায়সঙ্গত হয়। একদম একদম একদমই সেটা বলেছেন। আর এবং এটা উনি যেটা বলেছেন, এটাতে আরেকটা বড় দাঁড়িয়ে আছে যে আমাদের যখন পৃথিবী জুড়ে সব জায়গায় আইনটা, লিখিত আইন তৈরি হয়নি। আমাদের যেমন লিখিত আইন প্রথম ইন্ডিয়ান পিনাল কোড তৈরি করেন লর্ড ম্যাকলে, আর ইন্ডিয়া তখন ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে একটা কলোনি ছিল 1860। ইস্যু হচ্ছে তখনও কিন্তু একটা রুল অফ ন্যাচারাল জাস্টিস ছিল সারা পৃথিবী জুড়ে, রুল অফ মরালিটি, যেটা বলে যে একটা মানুষকে সর্বক্ষেত্রে একটা রাইট অফ, যাকে বলে সেলফ ডিফেন্স, আমার একটা আত্মপক্ষ সমর্থন করার একটা স্কোপ দেওয়া উচিত। তো আইনের ক্ষেত্রে এই শুনানিগুলো কিন্তু সেটারই একটা স্কোপ। মানে একটা যদি রিমান্ড সেশন হয় যে এই অপরাধীকে বা এই অভিযুক্তকে, একে কি জুডিশিয়াল কাস্টাডিতে রাখা হবে, নাকি পুলিশ কাস্টাডিতে রাখা হবে, নাকি একে বেল দিয়ে একে রিলিজ করে দেওয়া হবে, সেটার জন্য একটা শুনানি রয়েছে। আবার ফাইনাল যখন ট্রায়ালটা চলতে থাকে, বারবারই কিন্তু অভিযুক্তকে সেখানে রাখা হয়, অভিযুক্ত শুনতে পারে যে কি ঘটছে চারদিকে, এবং সবকটা ট্রায়াল কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ওপেন ট্রায়াল, মানে ভিজিটার্স গ্যালারিতেও বসে মানুষ দেখতে পাবে। তো এটা একটা লম্বা ইনিংস, সেটা সত্যি কথা। মানুষ যদি সাথে সমর্থন না করে এবং তারা সাথে সেটা নিতে না পারে, তাহলে কিন্তু অভিযুক্ত প্রমাণও হবে না, বা সিভিল মামলায় সে ডিক্রিও পাবে না। ডিক্রি পেতে গেলে তো তার অতটাই সময় লাগবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রমাণ করতে হয়তো সময় লেগে যাচ্ছে, কিন্তু আমাদের বলা হচ্ছে যে অ্যাকিউজড কে কনভিক্ট করা হয়নি যতক্ষণ, সে ততক্ষণ কিন্তু একজন কালপ্রিট হিসাবে ট্রিট করা যাবে না তাকে। কিন্তু দেখা যায় যে মানে হয়তো নিউজটা সার্কুলেট হয়ে যায় সে এই দোষে দোষী, ঠিক আছে, মানে এরকম ভাবে একটা রং ইনফরমেশন মানুষের কাছে পৌঁছায় থ্রু মিডিয়া হোক বা যেভাবে হোক। তো সেক্ষেত্রে কি একটু মানে সহযোগিতা বা একটা কিছুটা কন্ট্রোল করার একটা ব্যাপার থাকতে পারে? এটা একদমই থাকতে পারে। মানে এটা খুব লাখ টাকার প্রশ্ন। মানে এটা দেখা গেছে যে মানে আমার বাবার একটা ফেমাস মামলা ছিল ব্যাংশাল কোর্টেরই। সেটা হচ্ছে যে এভি স্কুল, যেটা আমাদের সেখানে যে গেট কিপার, সে একটা ক্লাস 9-এর ছাত্রী, তাকে সাথে নিয়ে এখান থেকে বেরিয়ে, মানে প্রেম গঠিত ব্যাপার, এখান থেকে বেরিয়ে একদম পুরো চলে গেছিল উত্তরপ্রদেশের আলিগড়ে। এবং তারপরে তার বাবা, মেয়েটির বাবা কিডন্যাপিং এর মামলা করে দিয়েছিল। এবার কিডন্যাপিং হয় কি, মেয়েটির না ছিল বার্থ সার্টিফিকেট, না সে ক্লাস 10 পাস করেছিল, ফলে তার একটা অসিফিকেশন টেস্ট হয়। টেস্ট করে আলটিমেটলি প্রমাণ হয় যে বয়সটা এরকম 16-17-র মধ্যে, মানে সে একটা মাইনর। এবার কিডন্যাপিং এর অপরাধ প্রমাণ হয়ে যায়। বাবা কোর্টকে বলেছিলেন, এবং যিনি জাজমেন্ট দিয়েছিলেন জজ সাহেব, এনারা কিন্তু মিডিয়াকে জেনারেলি বলে রেখে দিয়েছিলেন যে এই মামলাটা যখন নিষ্পত্তি হয়েও যাবে, কিডন্যাপিং যখন প্রমাণ হয়ে যাবে, টানা চলাকালীন নাইদার দি অ্যাকিউজ নর দ্য ভিকটিম, তাদের কারুর যেন নাম কোথাও ফ্ল্যাশ না করা হয়। কারণ যে অপরাধী, যে গেটকিপারের নামটা ফ্ল্যাশ হওয়ার সাথে যেটা দাঁড়িয়ে গেল যে স্কুলটার বদনামি, মেয়েটার নামটা চলে আসা মানে সে মেয়েটাকে নিয়ে ভবিষ্যতে সাধারণ মানুষের তরফে একটা হাসাহাসির একটা জায়গা করে দেওয়া হবে। কিন্তু মুশকিলটা কোথায়, যে ওখানে কিন্তু মিডিয়া শুনেছিল ব্যাপারটা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি হয় আজকালকার দিনে, মিডিয়া স্কুপ নিউজ নেওয়ার জন্য বা পুলিশ সস্তায় একটু গ্ল্যামার পাওয়ার জন্য এই জিনিসগুলোকে ফ্ল্যাশ করে। ফ্ল্যাশ করলে কি হয়, যে প্রাইভেসিটা নষ্ট হয়ে যায়। আর প্রাইভেসি নষ্ট হয়ে গেলে, যে অতদিন ধরে অভিযুক্ত ছিল, প্রমাণ হয়ে গেল যে সে অভিযোগ করেনি,
তার কিন্তু সুবিচার হলো না। সাধারণ মানুষের কাছে সে সারাক্ষণ ধরেই যেন একটা অভিযুক্ত হিসেবেই সে ঘুরে বেড়াতো, খুব মানে খারাপ অবস্থার সাথে। মানে এর আরেকটা এক্সাম্পল দিতে পারি, আমি স্টুডেন্টসদের নিয়ে একসময় যেতাম এনইউজিএসে থাকাকালীন, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাব, সেখানে একটা মামলা হয়েছিল, যে মামলায় ইসকনের একজন সাধু, তার বিরুদ্ধে রেপের একটা চার্জ দেওয়া হয়েছিল, এবং ওনাদের যে ডাইরেক্টর ডক্টর ভি কে কাশ্যপ, উনি করছিলেন সেই এন্টার পরীক্ষাটা, ডিএনএ টেস্ট করা হয়, এবং যতদিন টেস্টের রেজাল্ট বেরোবে সেটা প্রায় 6-7 দিন লাগার কথা, তার মাঝে শোনা গেল যে ওই সাধু, উনি নাকি এই এই মানে যাকে বলে এই অভিযোগটা মনে নিতে পারেননি, উনি সুইসাইড করে নিয়েছেন। 7 দিন পরে অ্যাকচুয়াল রিপোর্টটা বেরোলো, দেখা গেল যে মহিলাটার বডির মধ্যে যে স্টেন গুলো পাওয়া গেছিল, তাতে ওই ওই সাধুর সাথে কিছুই মেলেনি। তার মানে ওটা একটা ফেক কেস করা ছিল, যে মামলায় জোর করে টার্নিশ করা হয় ইমেজটা ওই ইসকনের সাধু। তো এটা খুব দুর্ভাগ্য। মানে আমাদের এই 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 যে অভিযোগটা যতদিন ধরে চলতে থাকে, মানুষের কিন্তু কোঅপারেট করা উচিত, কারণ তিনি কিন্তু যতক্ষণ না প্রমাণ হয়েছে তার অভিযোগ, সে তখনও পর্যন্ত কিন্তু সে নির্দোষ। ঠিক। একদমই তাই। এই বিষয়টাতে যদি একটু মিডিয়াও যদি একটু কন্ট্রোল ভাবে হ্যাঁ। বা সহযোগিতা স্বরূপ যদি ব্যবহারটা করে বা সেরকম ভাবে যদি রিপ্রেজেন্ট করা হয়, তাহলে হয়তো ব্যাপারটা ভালো হয়। আপনার সাথে অনেক কিছু জানতে পারলাম, খুব ভালো লাগলো আজকে আপনি আমাদের সাথে পডকাস্টে আপনার মূল্যবান সময় দিয়েছেন। পরবর্তীকালে অন্য সময় সুযোগ হলে আমরা আরো অনেক বিষয় নিয়ে কথা বলবো, কারণ নিশ্চয়ই। একটি পডকাস্টে হয়তো সবকিছু সম্ভব হয়ে ওঠে না। এবং দর্শকদের কাছে অনুরোধ করছি যে আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে জানাবেন, পরবর্তীকালে কিন্তু সেটা আমরা স্যারকে প্রশ্ন করতে পারবো। আজকের জন্য এইটুকুনি রাখছি। তবে অবশ্যই। একটা প্রশ্ন আপনাকে করতে চাইছি বা একটা পরামর্শ আপনার কাছে চাইছি, এই পডকাস্ট থেকে আজকে সাধারণ মানুষটা কি কি জানতে পারলো বলে আপনি মনে করছেন? আমার মনে হয় সাধারণ মানুষ 2-3টে জিনিস সহজেই জানতে পারবে। সেটা হচ্ছে সব মানুষের সাথে আর কি আমাদের দেশের ওভারঅল একটা ভারতবর্ষের নাগরিক হিসেবে তাদের কিছু অধিকার আছে। সেই অধিকারগুলো সম্বন্ধে আমি কিছুটা কি অল্প হলেও অ্যাওয়্যার করতে পেরেছি। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে তাদের মানে আইনি সহযোগিতার অনেক রাস্তা আছে, যেমন ডিএলএসএ বলেছি, বা কোর্ট রয়েছে, পুলিশ রয়েছে। তাদের যেখানে যেখানে তারা সাহায্য পেতে পারে, সেটা যদি তারা ঠিক করে ব্যবহার করে, তাহলে তাদের নিজেদের জীবনে আমার মনে হয় একটা প্লেজারের জায়গায় আসবে। আমাদের জেরেমি বেনথাম বলতো প্লেজার অ্যান্ড পেন থিওরিতে, আমি যদি অন্য মানুষটার তার সোশ্যাল রাইটটাকে যদি আমি সম্মান করতে পারি, তাহলে আই উইল স্টে ইন প্লেজার। আমি তার রাইটটাকে যদি ইনফ্রিঞ্জ করে দিই, দেন আই উইল লিভ ইন পেন। আমি আশা করি পৃথিবীর সব মানুষ যেন প্লেজারেই থাকে, সবাই যদি একটু উপকৃত হয়, আমি খুশি থাকবো। আবার আসবেন নিশ্চয়ই, আমি আই এম ইন্টারেস্টেড স্পিক অ্যাগেন। অনেক ধন্যবাদ। আজকের পডকাস্টে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, সাথে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাবেন, এবং এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারেন এবং একটি লাইক দিয়ে আমাদের মনোবল বাড়াতে পারেন। অনেক ধন্যবাদ।